ক জৈবিক কার্যভেদে প্রোটিন। আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো জীব দেহে কি ভূমিকা পালন করে তার উপর ভিত্তি করে প্রোটিন দুই প্রকার। যারা টোটালি পাও নাই তারাই লিখবা, আর যারা পেয়েছো তারা যতক্ষণ পর্যন্ত না নতুন আসবে তারা অপেক্ষা করতে থাকবা, দেখবা যে একটু পরেই নতুন এসে যাবে সবার জন্য। আচ্ছা, ক জৈবিক কার্যভেদে প্রোটিন। আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো জীব দেহে কি ভূমিকা পালন করে তার উপর ভিত্তি করে প্রোটিন দুই প্রকার, যথা নাম্বার ওয়ান। এবার নাম্বার ওয়ান আমরা লিখবো ওই যে গাঠনিক প্রোটিন, এই কথাটা লেখো গাঠনিক প্রোটিন নাম্বার ওয়ান। এই যে আমি দাগ দিয়েছি নিচে দেখো গাঠনিক প্রোটিন, ওইখানে ওইটা লেখো। জীব দেহে কি ভূমিকা পালন করে মানে কি কাজ করে তার উপর ভিত্তি করে প্রোটিন দুই প্রকার, যথা রোমান ওয়ান লেখো গাঠনিক প্রোটিন। গাঠনিক প্রোটিনটাকে ইংরেজিতে বলা হয় স্ট্রাকচারাল প্রোটিন। এবার আমি টেবিলটা ধরায় দিতে পারছি, এবার আমি আমার খাতায় চলে যাচ্ছি। আশা করি তোমরা পড়া ধরতে পেরেছো। এবার আমি তোমাদেরকে খাতায় নিয়ে যাচ্ছি, যেখানে যেটা লাগবে উদাহরণ আমি অনেক সময় খাতায় লিখবো, সেটা দেখে দেখে যেন তোমরা লিখতে পারো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন কোথায় আসছি? জৈবিক কার্যভেদে প্রোটিনের যে প্রকারভেদ, জৈবিক কার্যভেদে যে প্রোটিনের প্রকারভেদ, জীবদেহে কি কাজ করে তার উপর ভিত্তি করে প্রোটিন দুই প্রকার। তার প্রথমটা নাম হচ্ছে গাঠনিক প্রোটিন। এটার আমি বর্ণনা বলছি, তোমরা লেখো গাঠনিক প্রোটিন। আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো, খুব একটা সময় নিব না, আমরা তাড়াতাড়ি যাব। গাঠনিক প্রোটিন কথাটা লিখে আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো এই প্রকার প্রোটিন জীব দেহের বিভিন্ন অংশ গঠন করে। আগের দিনের লেখার সাথে এখন লেখায় একেবারে হুবহু শব্দ বাই শব্দ কিন্তু মিলবে না, বুঝতে পারছো? আমি তার মুখস্থ লেখাই না বা কোনো নোট দেখে দেখেও লেখাচ্ছি না, যে কারণে লেখা স্যার থিম ঠিক থাকবে, শব্দগুলো কম বেশি আগে পরে হতে পারে। জীব দেহে কি ভূমিকা পালন করে তার উপর ভিত্তি করে প্রোটিন দুই প্রকার, যথা রোমান ওয়ান লেখো গাঠনিক প্রোটিন, হাইফিন দিয়ে লেখো এই প্রকার প্রোটিন জীব দেহের বিভিন্ন অংশ গঠন করে। কে যেন ডাক দিলা, কি বলতে চাও বলো? স্যার এর আগে কি কিছু পড়াইছেন? হ্যাঁ, তুমি এখন শুনতে থাকো, কথা বলিও না, রেকর্ড আছে, পরে রেকর্ড দেখে নিবা। এই প্রকার প্রোটিন, এখন শুনতে থাকো আর লিখতে থাকো। গাঠনিক প্রোটিন, এখান থেকে শুরু করেছি আমরা। গাঠনিক প্রোটিন আন্ডারলাইন করে হাইফিন দিয়ে লেখো এই প্রকার প্রোটিন জীব দেহের বিভিন্ন অংশ গঠন করে। এই জন্যই নাম দেওয়া হয়েছে গাঠনিক প্রোটিন। এই প্রকার প্রোটিন জীব দেহের বিভিন্ন অংশ গঠন করে, যেমন এই প্রকার প্রোটিন জীব দেহের বিভিন্ন অংশ গঠন করে, যেমন কেরাটিন। শব্দটা দেখো আমি লিখে দিয়েছি, দেখে লেখো কেরাটিন প্রোটিন। যেমন কেরাটিন প্রোটিন প্রাণী দেহের, কেরাটিন প্রোটিন প্রাণী দেহের, যেমন কেরাটিন এটা একটা প্রোটিনের নাম, সে একটা গাঠনিক প্রোটিন, সে কি কাজ করে সেটা বলছি। যেমন কেরাটিন প্রোটিন প্রাণী দেহের ত্বক, তারপর হচ্ছে নখ, তারপর হচ্ছে শিং, তারপর হচ্ছে খুর, তারপর হচ্ছে অস্থি এবং তরুণাস্থি গঠন করে। তাহলে কেরাটিন হচ্ছে একটা গাঠনিক প্রোটিন। কেন? কারণ সে এই দেখো এই প্রোটিনটা প্রাণীদের এই এই জায়গাগুলো তৈরি করতেছে, ত্বক তৈরি করে, নখ তৈরি করে, শিং তৈরি করে, খুর তৈরি করে, অস্থি তৈরি করে, তরুণাস্থি তৈরি করে। তাহলে আমরা কেরাটিনকে অবশ্যই একটা গাঠনিক প্রোটিন বলবো। গাঠনিক প্রোটিন কথাটা লিখে আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো এই প্রকার প্রোটিন জীব দেহের বিভিন্ন অংশ গঠন করে। একটু লাইনে থাকো। ক্লাসে আসি, আইসে দরজাটা খুলে দাও বলুন। স্যার অস্থি তো কোলাজেনের মধ্যে লেখা। হ্যাঁ, এই প্রকার প্রোটিন জীব দেহের বিভিন্ন অংশ গঠন করে, যেমন কেরাটিন প্রোটিন প্রাণী দেহের ত্বক, নখ, শিং, খুর, অস্থি এবং তরুণাস্থি গঠন করে। দাড়ি, কথা বলো না। তারপর লেখো কোলাজেন, এটা আরেকটা গাঠনিক প্রোটিন। কোলাজেন প্রোটিন এটা আরেকটা প্রোটিন। কেরাটিন যেমন একটা গাঠনিক প্রোটিন, কোলাজেনও তেমন একটা গাঠনিক প্রোটিন। সে কি করে দেখো, কোলাজেন প্রোটিন প্রাণী দেহের, এটাও প্রাণী দেহের কথাই বলবো, কারণ উদ্ভিদের চেয়ে প্রাণীতে প্রোটিন থাকে বেশি।
কোলাজেন প্রোটিন কি করে? প্রাণী দেহের টেন্ডন ও লিগামেন্ট তৈরি করে, টেন্ডন ও লিগামেন্ট তৈরি করে বা গঠন করে। যারা টেন্ডন এবং লিগামেন্ট সম্পর্কে জানো তারা তো জানো, আর যারা জানো না তাদের জানার জন্য একটুখানি বলছি। টেন্ডন আর লিগামেন্ট নিয়ে আমরা পড়বো। তোমাদের প্রাণীবিজ্ঞানে একটা চ্যাপ্টার আছে অস্থি, সেখানে পেশি এগুলো নিয়ে আমরা পড়বো, তখন সেখানে আসবে কথাগুলো। তারপরে একটুখানি বলি। ধরো এটা দুইটা অস্থি, এই যে মনে করো এটা হচ্ছে হিউমারাস, এটা হচ্ছে ফিমার। তো এই দুইটা অস্থির সংযোগ স্থলে এরকমের কতগুলো খুব শক্ত কর্ডের মতো থাকে, যেন অস্থি দুইটা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে না পারে। এগুলোকে বলা হয় লিগামেন্ট। এই লিগামেন্ট তৈরি হয় কোলাজেন নামক প্রোটিন দিয়ে। তারপরে এই অস্থির সাথে আমরা জানি মাংস লাগানো থাকে। হ্যাঁ, অস্থির সাথে সাথেই মাংস লাগানো থাকে। মনে করো এটা একটা মাংস, মাংসের বেলি বলা হয়, মাসেল বেলি। হ্যাঁ, মনে করো একটা লম্বা মাংসের গুচ্ছ। তখন তোমরা খেয়াল করলে দেখবা এই মাংসের দুই প্রান্তে আবার এরকম লম্বা লম্বা শক্ত কর্ডের মতো আছে, যার মাধ্যমে মাংসটা হাড়ের সাথে লাগানো থাকে। এগুলোকে বলা হয় টেন্ডন। টেন্ডন। তাহলে এই যে টেন্ডন এবং লিগামেন্ট, এইগুলো তৈরি হয় যে প্রোটিন দিয়ে, তার নাম কোলাজেন। তাহলে যেহেতু তৈরি করার ব্যাপারটা আসছে, সে কারণে কোলাজেনকে অবশ্যই আমরা একটা গাঠনিক প্রোটিন বলবো। তাহলে কি বলছি আমরা? আমরা গাঠনিক প্রোটিনের উদাহরণ দিতে যাচ্ছিলাম। কি লিখলাম? লিখছি হচ্ছে কেরাটিন প্রোটিন প্রাণীদেহের ত্বক, নখ, শিং, খুর, অস্থি এবং তরুণাস্থি গঠন করে। কোলাজেন প্রোটিন প্রাণীদেহের টেন্ডন ও লিগামেন্ট গঠন করে। লিখছো এটুকু সবাই? জি স্যার। আচ্ছা, তারপর আরো একটা উদাহরণ দেই, গাঠনিক প্রোটিনের আরো একটা উদাহরণ দেই। দাড়ি, তারপরে লেখো অ্যাক্টিন ও মায়োসিন। হ্যাঁ, এই দুইটাও হচ্ছে প্রোটিনের নাম। অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন, অ্যাক্টিন ও মায়োসিন প্রোটিন মাংস পেশি গঠন করে, মাংস পেশি গঠন করে, গঠন করে। অ্যাক্টিন ও মায়োসিন পেশি, মায়োসিন প্রোটিন কি করে? মাংস পেশি গঠন করে। তাহলে আমি যে এখানে কয়েকটা প্রোটিনের নাম বললাম, কেরাটিন, তারপরে কোলাজেন, তারপরে অ্যাক্টিন, তারপরে মায়োসিন, এরা সবাই কিন্তু স্ট্রাকচারাল বা গাঠনিক প্রোটিন। কেন? কারণ তারা জীব, মানে প্রাণী তো একটা জীব, তাদের কোনো না কোনো দেহের অংশ বিশেষ তৈরি করছে। এরকম আরো অনেক প্রোটিনের কথা বলা যায়। তাহলে আপাতত আমরা এই চারটা প্রোটিনের নাম বললাম, কেরাটিন, কোলাজেন, অ্যাক্টিন, মায়োসিন। স্যার এরা জীব স্যার, এই যে তৈরিতে সরাসরি কেরাটিন অংশগ্রহণ স্যার, করে। হ্যাঁ, স্যার এরা ধরেন জীব এই তৈরিতে সরাসরি অংশগ্রহণ করে। একজন বলো, যে কোনো একজন বলো, বুঝতে পারছি না। ক্রাটিন এরা কি সব প্রাণীর ক্ষেত্রে প্রযোজ্য যে গঠন করে হ্যাঁ, নখ সব কক? প্রাণীর ক্ষেত্রেই। যে সমস্ত প্রাণীর ত্বক বলতে কিছু আছে, নখ আছে, শিং আছে, খুর আছে, অস্থি, তরুণাস্থি, তো সব প্রাণীরই আছে। সকল প্রাণীর মধ্যে তুমি কেরাটিন কম বা বেশি পাবে। কেরাটিন, কোলাজেন, অ্যাক্টিন, মায়োসিন, এগুলো সব প্রাণীর মধ্যে তুমি কম বেশি পাবে। ঠিক আছে? আর একজন যেন কি একটা কি বলতে চেয়েছিল, সে এবার বলো। স্যার এই প্রোটিন গুলো প্রাণীদের তৈরিতে সরাসরি অংশগ্রহণ করে না? হ্যাঁ, আমি তো তাই বলেছি যে এরা প্রাণী দেহ তৈরিতে বা উদ্ভিদের দেহের উদাহরণ দেইনি এখানে। উদ্ভিদের ক্ষেত্রে এরকমের অনেক প্রোটিন আছে যারা উদ্ভিদের দেহ তৈরিতে সরাসরি অংশগ্রহণ করে। অর্থাৎ উদ্ভিদ এবং প্রাণী, যাদেরকে আমরা জীব বলবো, তাদের দেহ তৈরিতে যদি সরাসরি অংশগ্রহণ করে, তাহলে সেই প্রোটিনগুলোকে আমরা বলবো গাঠনিক প্রোটিন। সেটা তো আমি সংজ্ঞার মধ্যে বলে এসেছি। আশা করি বুঝতে পেরেছ। এবার আমরা 2 নাম্বার লিখবো। 2 নাম্বার, তোমার যে টেবিল আছে সেই অনুযায়ী দেখো, গাঠনিক প্রোটিনের নিচে লেখা আছে কার্যকরী প্রোটিন। এইবার কারো কারো জন্য আবার নতুন, কারো কারো আবার আরো একটু অপেক্ষা করতে হবে। যারা কার্যকরী প্রোটিন লেখনি তারা এবার লিখবা, আর যারা লিখেছো তারা একটু 2টা মিনিট ওয়েট করো। কার্যকরী প্রোটিন আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো। এই প্রকার প্রোটিন জীব দেহের বিভিন্ন জৈব রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। জীব দেহের ভিতরে নানা রকমের জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে, সেই জৈব রাসায়নিক বিক্রিয়াগুলো নিয়ন্ত্রণ করে। এই জন্যই তাদেরকে বলা হয় ফাংশনাল প্রোটিন। এরা ঠিক স্ট্রাকচার
পার্টিসিপেট করে না, স্ট্রাকচারে পার্টিসিপেট করে না, কিন্তু জীবদেহের ভিতরে যে বায়োকেমিক্যাল রিয়াকশন গুলো হয় সেই রিয়াকশন গুলোকে তারা কন্ডাক্ট করে, রিয়াকশন গুলোকে তারা ইন্সপায়ার করে, এনহ্যান্স করে। এই জন্য এদেরকে বলা হয় ফাংশনাল প্রোটিন। জীবদেহের ভিতরে যে সকল জৈব রাসায়নিক বিক্রিয়া ঘটে এই প্রকার প্রোটিন জীবদেহে সংগঠিত বিভিন্ন প্রকার জৈব রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। এই প্রকার প্রোটিন জীবদেহে সংগঠিত বিভিন্ন প্রকার জৈব রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। এই প্রকার প্রোটিন জীবদেহে সংগঠিত বিভিন্ন প্রকার জৈব রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে। দাড়ি সাথে লেখো, উদ্ভিদ ও প্রাণীদেহে প্রাপ্ত সকল উদ্ভিদ ও প্রাণীদেহে প্রাপ্ত সকল এনজাইম ও হরমোন উদ্ভিদ দেহে প্রাপ্ত সকল এনজাইম ও হরমোন কার্যকরী প্রোটিন। উদ্ভিদ দেহে প্রাপ্ত সকল এনজাইম ও হরমোন কার্যকরী প্রোটিন। তুমি দেখো, তুমি যদি মানুষের সাপেক্ষে চিন্তা করো, মানব দেহের সাপেক্ষে চিন্তা করো, আমাদের প্রত্যেকটা কোষের মধ্যে অনবরত গ্লুকোজ ভেঙে শক্তি তৈরি হচ্ছে, উদ্ভিদেও হচ্ছে, প্রাণীতে হচ্ছে। সেই যে শ্বসন, সেটা কিন্তু অনেকগুলো সিরিজ অফ রিয়াকশন, কিন্তু কোনো রিয়াকশনই হবে না এনজাইম ছাড়া। জীবদেহের ভিতরে এনজাইম ছাড়া কোনো রিয়াকশন হবে না, সেটা শ্বসন বলো, উদ্ভিদের সালোক সংশ্লেষণ বলো, তারপর হচ্ছে প্রাণীর খাদ্য পরিপাক বলো, পরিপাকের পরে সেটা আবার দেহের মধ্যে আত্তীকরণ বা অ্যাসিমিলেশন বলো, আমাদের শ্বাস প্রশ্বাস বলো, দেহ থেকে নাইট্রোজেন ঘটিত বর্জ্য অপসারণ বলো, অল আর বায়োকেমিক্যাল রিয়াকশন। কিন্তু কোনো বায়োকেমিক্যাল রিয়াকশন রান করবে না উইদাউট এনজাইম। কোনো বায়োকেমিক্যাল রিয়াকশন এনজাইম ছাড়া রান করবে না। তাহলে যত এনজাইম, অল দেয়ার প্রোটিন। এবং হরমোন, হরমোন হচ্ছে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কানেকশন করে, দেহের বৃদ্ধি এবং বিকাশ নিয়ন্ত্রণ করে, এই হরমোনরাও কিন্তু প্রোটিন। তাহলে জীবদেহে যত রকমের এনজাইম এবং হরমোন পাওয়া যায়, অল দেয়ার প্রোটিন। হোয়াট কাইন্ড অফ প্রোটিন? দেয়ার ফাংশনাল প্রোটিন। তাহলে জীবদেহে প্রাপ্ত সকল এনজাইম ও হরমোন কার্যকরী প্রোটিন। লিখেছো? জি স্যার। এবার বোধহয় সবার জন্য নতুন হবে। এতক্ষণ আমরা ক লিখছিলাম, সেটা হচ্ছে তোমার কার্যকারিতা ভেদে বা কার্য ভেদে। এবার নাম্বার খ। খ হচ্ছে, খ এইটুকু রিভিশন ছিল অনেকের জন্য, এবার খ শুরু হয়ে গেল। খ হচ্ছে ভৌত গঠন ভেদে। এবার সবাই লেখো, ভৌত গঠনের উপর ভিত্তি করে প্রোটিন বা ভৌত গঠন ভেদে প্রোটিন। যেভাবে লেখো, ভৌত গঠনের উপর ভিত্তি করে। ভৌত গঠনের উপর ভিত্তি করে প্রোটিন দুই প্রকার, তোমার টেবিলেই আছে দেখবা। ভৌত গঠনের উপর ভিত্তি, আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো। স্যার, হ্যাঁ বলো। স্যার এই যে ভৌত গঠনের উপর ভিত্তি করে যে প্রোটিনটা, ঠিক আছে, হ্যাঁ, এটা যখন আমরা অফলাইনে পড়ছিলাম তখন 3টা দিছিলেন। 3টা? জি স্যার। কি কি? ও আচ্ছা, আরেকটা আছে তরল প্রোটিন। জি স্যার। হ্যাঁ ঠিক আছে, তাহলে ওইটা ইনক্লুড করতে পারো। তোমাদের বইতে 2টা দিছে, আমি কি বলা যায় 3টা দিয়েছিলাম। ঠিক আছে, এমন অনেক প্রোটিন আছে যারা তরল। আচ্ছা, আবার দেই নাই তাতেও এমন কোনো কি বলা যায় মহাভারত অশুদ্ধ হবে না। তুমি 2টা দিচ্ছ সেটাও ঠিক আছে। আবার হায়ার এডুকেশনে গেলে তোমাদের ইন্টারমিডিয়েটের বইতে 2টাই দিছে, হায়ার এডুকেশনের বইতে গেলে দেখবে যে সেখানে 3টা আছে। তো এখানে 2টা লিখছি, টেবিলের মধ্যে আর কাটাকাটি করবো না, 2টা লিখে চালিয়ে যাও, অসুবিধা নেই। এটা ভৌত গঠনটা আসলে কি বলা হয়, যে এটা যেমন আমি বলি, তুমি ডিম তো চেনো সবাই না, ডিম। এখন এই ডিমের যে কুসুম, এই ডিমের কুসুমের মধ্যেও কিন্তু একটা প্রোটিন আছে। আবার ডিমের যে সাদা অংশ, তার মধ্যেও কিন্তু একটা প্রোটিন আছে, অ্যালবুমিন বলে, হ্যাঁ, তারপর হচ্ছে গ্লোবিউলিন বলে। এই প্রোটিন গুলো কিন্তু তরল প্রোটিন। বুঝতে পেরেছো? তরল প্রোটিন। এই জন্য ভৌত গঠনের উপর ভিত্তি করে প্রোটিনরা আবার তরল হতে পারে, আবার কেউ হতে পারে ফাইবারের মতো লম্বা লম্বা সুতার মতো, হ্যাঁ, ফাইব্রিনোজেন যেগুলো। আবার কেউ কেউ হতে পারে দানাদার গোল গোল গ্লোবিউলার। তো যাই হোক, আমি 2টা লিখছি টেবিলের মধ্যে, 2টা দিয়েই রান করবো, অসুবিধা হবে না তাতে। আচ্ছা লেখো, ভৌত গঠনের উপর ভিত্তি করে প্রোটিন 2 প্রকার। ভৌত গঠনের উপর ভিত্তি করে প্রোটিন 2 প্রকার, যথা রোমান 1 লেখো, তন্তুময় প্রোটিন। ভৌত গঠনের উপর ভিত্তি করে প্রোটিন 2 প্রকার, যথা রোমান 1 লেখো, তন্তুময় প্রোটিন। তন্তুময় প্রোটিন, এটাকে তুমি ব্র্যাকেটে লেখো ফাইব্রাস প্রোটিন।
ইংরেজিতে তুমি বলতে পারো ফাইব্রাস প্রোটিন, তন্তুময় প্রোটিন বা ফাইব্রাস প্রোটিন। হাইফেন দিয়ে লেখো। এগুলো খুব সিম্পল কথা, এগুলো নিয়ে আমাদের বেশি জটিলতা তৈরি করার সুযোগ নাই। এই প্রকার প্রোটিনের আণবিক গঠন, এই প্রকার প্রোটিনের আণবিক গঠন লম্বা তন্তুর ন্যায়। এই প্রকার প্রোটিনের আণবিক গঠন লম্বা তন্তুর ন্যায়। তন্তু, তন্তু মানে ফাইবার। এই প্রকার প্রোটিনের আণবিক গঠন লম্বা তন্তুর ন্যায়। দাড়ি সাথে লেখো, সাথে লেখো অ্যামাইনো অ্যাসিডের পলিপেপটাইড শৃঙ্খল, অ্যামাইনো অ্যাসিডের পলিপেপটাইড শৃঙ্খল, অ্যামাইনো অ্যাসিড এর পলিপেপটাইড শৃঙ্খল পলিপেপটাইড শৃঙ্খল, অ্যামাইনো অ্যাসিডের পলিপেপটাইড শৃঙ্খল এই লম্বা তন্তু গঠন করে। অ্যামাইনো অ্যাসিডের পলিপেপটাইড শৃঙ্খল এই লম্বা ফাইবার বা তন্তু গঠন করে। অ্যামাইনো অ্যাসিডের পলিপেপটাইড শৃঙ্খল অর্থাৎ এই যে অ্যামাইনো অ্যাসিড সমূহ যে পাশাপাশি এরকম লম্বা চেইনের মতো যুক্ত হয়, এই জিনিসটাই ওই ফাইবারটা তৈরি করে। অ্যামাইনো অ্যাসিডের পলিপেপটাইড শৃঙ্খল এই লম্বা তন্তু গঠন করে এবং অ্যামাইনো অ্যাসিডের পলিপেপটাইড শৃঙ্খল এই লম্বা ফাইবার গঠন করে এবং অ্যামাইনো অ্যাসিডের পলিপেপটাইড শৃঙ্খল এই লম্বা ফাইবার গঠন করে বা এই ফাইবার গঠন করে এবং তন্তুগুলি সর্বদা পরস্পরের পাশাপাশি সমান্তরালভাবে অবস্থান করে। ফাইবারগুলো সবসময় এরকমের পরস্পরের পাশাপাশি সমান্তরালভাবে থাকে এবং আবার বলছি অনেকখানি কি লেখা হয়ে গেছে? আমি না ঢুকতে পারিনি। এখন মাত্র ঢুকছো? জি স্যার। আচ্ছা, এখন তো মিস করছো কিছুটা, তো আমি রেকর্ড দিয়ে দিব না, একটু পরে রেকর্ড দিয়ে তুমি বাকি পেছনেরটুকু নিয়ে নিও। জি স্যার। ঠিক আছে। এই প্রকার প্রোটিনের আণবিক গঠন লম্বা তন্তুর ন্যায় দাড়ি। অ্যামাইনো অ্যাসিডের পলিপেপটাইড শৃঙ্খল এই ফাইবার গঠন করে এবং তন্তুগুলি সর্বদা পরস্পরের পাশাপাশি সমান্তরালভাবে অবস্থান করে। যেমন এই ফাইবারের ভেতরে তুমি ফাইব্রাস প্রোটিন বা তন্তুময় প্রোটিনের মধ্যে দেখবা অণুগুলো সবসময় পরস্পরের পাশাপাশি এরকম সমান্তরাল ভাবে আছে। এই একটা চেইন, এই একটা চেইন, এই একটা চেইন, সবসময় চেইন গুলো এরকমের পাশাপাশি সমান্তরাল ভাবে থাকে। তন্তুময় প্রোটিনের বর্ণনাটা আবার বলছি। এই প্রকার প্রোটিনের আণবিক গঠন লম্বা তন্তুর ন্যায় বা ফাইবার জাতীয়। তারপরে লিখেছি অ্যামাইনো অ্যাসিডের পলিপেপটাইড শৃঙ্খল এই ফাইবার গঠন করে এবং তন্তুগুলি সব সময় পরস্পরের পাশাপাশি সমান্তরালভাবে অবস্থান করে। আবার বলছি, এই প্রকার প্রোটিনের আণবিক গঠন লম্বা তন্তুর ন্যায় এবং বা লম্বা ফাইবারের ন্যায় এবং তন্তুগুলি পরস্পরের পাশাপাশি অ্যামাইনো অ্যাসিডের পলিপেপটাইড শৃঙ্খল এই ফাইবার গঠন করে এবং তন্তুগুলি সর্বদা পরস্পরের পাশাপাশি সমান্তরালভাবে অবস্থান করে। লিখতে পারছো? জি স্যার। ঠিক আছে। একটু তোমার মতো করে লিখতে গেলে যদি একটা দুইটা শব্দ আগে পরে হয়ে যায় তাতে কিন্তু মহাভারত অশুদ্ধ হবে না। কনসেপ্টটা দিলে তুমি যদি তোমার মতো করে লাইনটা একটু সাজিয়ে লেখো তাতেও তেমন সমস্যার কিছু নাই। আচ্ছা দাঁড়ি, এবার হ্যাঁ বলো। স্যার পলিপেপটাইড শৃঙ্খলটা আবার একটু বলেন তো, এটা বুঝিনি, এটা মানে কি? পলিপেপটাইড শৃঙ্খল হচ্ছে এই যে অ্যামাইনো অ্যাসিড গুলো যে পাশাপাশি আসলো, এটা একটা শৃঙ্খল বা চেইন। পলিপেপটাইড শৃঙ্খল, এটা আরেকটা পলিপেপটাইড শৃঙ্খল, এটা আরেকটা পলিপেপটাইড শৃঙ্খল। এই একটা তুমি ধরো কোথাও একটা কি বলা যায়, এই যে ফাইব্রাস প্রোটিন দিয়ে তৈরি কোনো একটা জায়গা যদি ব্যবচ্ছেদ করো, কথা বুঝতে পেরেছো? কোনো একটা জায়গা ধরো তোমার চামড়া, তোমার চামড়াটা তন্তুময় প্রোটিন দিয়ে তৈরি। এখন তোমার এই চামড়ার ভেতরে এই তন্তুময় প্রোটিনটা কিভাবে আছে তুমি যদি মাইক্রোস্কোপের নিচে অ্যানালাইসিস করো তাহলে দেখবা এরকমের লম্বা লম্বা কতগুলো ফাইবার আছে। এই প্রত্যেকটা ফাইবারই হচ্ছে তোমার
এই যে অ্যামাইনো অ্যাসিডের একটা পলিপেপটাইড শৃঙ্খল, এবং এই ফাইবারগুলো সবসময় পরস্পরের পাশাপাশি সমান্তরাল ভাবে থাকে। কিন্তু এরপরে যেটা দানাদার বলবো, সেখানে দেখবা অ্যামাইনো অ্যাসিডের শৃঙ্খলগুলো সমান্তরাল ভাবে থাকে না, এলোমেলো ভাবে ভাঁজ ভাঁজ হয়ে থাকে। এই কথাটাই হাইলাইট করার জন্য ওই সমান্তরাল শব্দটা আনা হয়েছে। তুমি যদি একটা দানাদার প্রোটিন দেখো, তাহলে দেখবা পলিপেপটাইড শৃঙ্খল সেখানেও আছে, কিন্তু সেখানে শৃঙ্খলের ভেতরে ওই ফাইবারগুলো এরকমের সোজা স্ট্রেট সমান্তরালে থাকে না, একটা সাথে আর একটা পেঁচিয়ে একটা কি বলা যায় গ্লোবিউলার স্ট্রাকচার তৈরি করে। এটা হবে দানাদার প্রোটিনের আণবিক গঠন। দানাদার প্রোটিনের ভিতরে অ্যামাইনো অ্যাসিডের যে পলিপেপটাইড শৃঙ্খলগুলো সেগুলো ভাঁজ ভাঁজ হয়ে দানার আকৃতি ধারণ করে। আর যেটা ফাইব্রাস প্রোটিন, তার ভিতরে অ্যামাইনো অ্যাসিডের পলিপেপটাইড শৃঙ্খলগুলো পরস্পরের পাশাপাশি লম্বালম্বি সমান্তরাল ভাবে অবস্থান করে। মেইন ডিফারেন্সটা হচ্ছে এটা। আমি তো দুইটা ধরন বলবো, একটা বলবো তন্তুময় আর একটা বলবো দানাদার। তন্তুময়ের ভেতরের আণবিক গঠনটা এরকম, যেখানে পলিপেপটাইড শৃঙ্খলগুলো লম্বা লম্বা চেইনের মতো তৈরি করবে এবং সেগুলো পাশাপাশি সমান্তরালভাবে অবস্থান করবে। আর দানাদারের মধ্যে পলিপেপটাইড শৃঙ্খল ছাড়া তো আর প্রোটিন হবে না, কিন্তু দানাদারের মধ্যে দেখবা ওই পলিপেপটাইড শৃঙ্খলগুলো পরস্পরের সাথে ভাঁজ ভাঁজ ইচ্ছে মতো ভাঁজ এলোমেলো হয়ে তারপর ওই দানাটা তৈরি করবে। ফাইব্রাস যেটা, সেটা জিনিসটাই লম্বা লম্বা সুতার মতো। আর দানাদার যেটা, দানাদার তো বোঝোই গ্লোবিউলার, তার মানে এটার মধ্যে পলিপেপটাইড শৃঙ্খলটা থাকবে লম্বা লম্বা চেইনের মতো, আর এটার মধ্যে ওই চেইন গুলো ভাঁজ হয়ে থাকবে। মূল কথা হচ্ছে এটা, বুঝাতে পারছি কিনা বলো? স্যার হ্যাঁ বলো। স্যার এই পলিপেপটাইড শৃঙ্খলের কি নির্দিষ্ট সংখ্যক থাকবে, মানে শৃঙ্খলগুলো? কোনো নির্দিষ্ট কোনো সংখ্যার বিষয় নাই, এটা নির্ভর করবে ওই পলি থেকে অসংখ্য প্রোটিনের আসছে, কতটা পলি থেকে কতটা অসংখ্য। খানিক তুমি মানে কি বলা যায় কতটা পরিমাণ তুমি ইয়ে করেছো, বিচ্ছিন্ন করেছো বা ধারণ করেছো, তার উপর নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। একটা চামড়ার টুকরা ছোট্ট যদি হয় তার মধ্যে যতটুকু, অনেক বড় হলে তার মধ্যে আরো বেশি, এর কোনো নির্দিষ্ট সংখ্যা বিশেষ নাই। আবার অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা চেইনের মতো লক্ষ লক্ষ কোটি কোটি থাকতে পারবে, এর মধ্যে কোনো নির্দিষ্ট সংখ্যা বিচার নাই। বুঝতে পারছো? স্যার পলি থেকেই তো বোঝা যায় যে অসংখ্য অসংখ্য পরিমাণ থাকবে। হ্যাঁ, অসংখ্যই হবে। আর সাইন অফ ইনফিনিটি মানে অসংখ্য। আচ্ছা, তাহলে আমরা তন্তুময় প্রোটিনের লেখাটা, রথি আছো ক্লাসে? জি স্যার। হ্যাঁ, তন্তুময় প্রোটিনটা যা লিখছি একটু পড়ে শোনাও। এই প্রকার প্রোটিনের আণবিক গঠন লম্বা তন্তুর ন্যায়। অ্যামাইনো অ্যাসিডের পলিপেপটাইড শৃঙ্খল এই লম্বা তন্তু গঠন করে এবং তন্তুগুলো সবসময় পরস্পরের পাশাপাশি সমান্তরালভাবে অবস্থান করে। থ্যাংক ইউ, ঠিক আছে। আমি হয়তো বলতে গিয়ে মানে এলোমেলো হলেও তোমার লেখাটা এলোমেলো হয়নি, সুন্দর হয়েছে। আচ্ছা, এবার খেয়াল করো, একটা বিষয় বলি, আমি এখন উদাহরণ দিব, কিন্তু খেয়াল করো, আমরা মনে করো 5 জন ব্যক্তি আছি এখানে। মনে করো রহিম, করিম, মনে করো সালাম, মনে করো মিতি বা মিলি, মনে করো মিতু। এখন এখানে 5 জন মানুষ, যদি মানুষ হিসেবে বিবেচনা করি এরা 5 জন। এখন যদি এদের মধ্যে ছেলে আর মেয়ে ভাগ করতে চাই, 3 জন ছেলে 2 জন মেয়ে। মানুষ ওই 5 জনের মধ্যেই, কিন্তু যখন তাদের জেন্ডার বিবেচনা করব তখন এই 5 জনের মধ্যে 3 জন চলে যাবে এক গ্রুপে, 2 জন চলে যাবে অন্য গ্রুপে, ঠিক আছে? মনে করো এই 5 জনের ভেতরে এই 3 জন কি বলা যায় লেখাপড়া করে আর বাকিরা লেখাপড়া করে না। তাহলে এখন যদি আমি শিক্ষিত আর অশিক্ষিতর বিবেচনা করতে চাই, তাহলে এই 2 জন চলে যাবে এক ক্যাটাগরিতে, এই 3 জন চলে যাবে আবার অন্য ক্যাটাগরিতে। তাহলে দেখা গেল একটু আগে সালাম জেন্ডারের কারণে যে গ্রুপে ছিল, এখন অন্য একটা বৈশিষ্ট্য যখন বিবেচনা করা হলো যে পড়াশোনার ব্যাপারটা, তখন কিন্তু সালাম আর ওই গ্রুপের মধ্যে থাকলো না, অন্য গ্রুপের মধ্যে চলে আসলো। আবার যদি বলি যে এই 4 জনের মধ্যে কি বলা যায় যাদের গায়ের রং ফর্সা, তাদের জন্য যদি একটা গ্রুপ তৈরি করি, দেখা গেল সালাম আর মিলি এরা মনে করো গায়ের রং ফর্সা, তাহলে এদের জন্য একটা গ্রুপ হবে। যাদের গায়ের রং শ্যামলা তাদের জন্য যদি আলাদা আর একটা গ্রুপ করি, দেখা গেল মিতু তখন এই গ্রুপের মধ্যে চলে আসবে। এরকম যদি হয় তাহলে কি তোমরা বিভ্রান্ত হবা? অবশ্যই স্যার। বিভ্রান্ত হওয়ার কিছু নাই। মূল ব্যাপার হচ্ছে মানুষ এই 5 জন। এখন দৃষ্টিভঙ্গিটা কি, আমরা বৈশিষ্ট্যটা বিবেচনা করব যখন, ঘুরে ফিরে উদাহরণ কিন্তু এই 5 জনের মধ্যেই আসবে। তখন দেখা যাবে যে বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা গ্রুপিংটা করব, ওই বৈশিষ্ট্যের আন্ডারে যারা যারা পড়বে তারা সেই গ্রুপে চলে যাবে, আবার অন্য বৈশিষ্ট্যের ভিত্তিতে যারা যাবে তারা আবার অন্য গ্রুপে চলে যাবে। আবার একটু পরেই দেখা যাবে অন্য একটা বৈশিষ্ট্য যখন বিবেচনা করব, তখন আগের গ্রুপের কেউ একজন বের হয়ে আসবে, আবার অন্য গ্রুপের মধ্যে ঢুকে যাবে, আবার ওই গ্রুপের কেউ একজন সেই গ্রুপের মধ্যে ঢুকবে। ব্যাপারটা কিন্তু এরকম। অর্থাৎ আমি এখন যে উদাহরণ ব্যবহার করব, একটু আগে সেই উদাহরণ আমি এখানে ব্যবহার করেছি, গাঠনিক প্রোটিন এবং কার্যকরী প্রোটিনের মধ্যে ব্যবহার করেছি। এই যে কেরাটিন,
এই যে অ্যাক্টিন অথবা এই যে মায়োসিন অথবা এই যে কোলাজেন, আমি যদি একটু পরেই আবার এই উদাহরণগুলো ব্যবহার করি তুমি বিভ্রান্ত হবে না। কেন হবে না? কারণ প্রোটিন তো আসলে বৈশিষ্ট্যটা আমি আলাদা করেছি। এখানে বৈশিষ্ট্যটা হচ্ছে সে কি কাজ করে তার উপর ভিত্তি করে বৈশিষ্ট্য। যদি সে কোনো স্ট্রাকচারে পার্টিসিপেট করে তাহলে সে গাঠনিক প্রোটিন, যদি কোনো বায়োকেমিক্যাল রিঅ্যাকশনে পার্টিসিপেট করে তাহলে সে ফাংশনাল প্রোটিন। এখন এই দুটার মধ্যেই আবার যদি কোনো একটা এমন হয় দেখতে ফাইবারের মতো তাহলে সে হয়ে যাবে ফাইব্রাস প্রোটিন। এই কেরাটিনটা মনে করো ফাইব্রাস প্রোটিন, আবার অ্যাক্টিন মনে করো ফাইব্রাস প্রোটিন না হয়ে দেখা গেল সে দানাদার প্রোটিনও হতে পারে। আগে দুজনেই স্ট্রাকচার তৈরি করতো, স্ট্রাকচারে পার্টিসিপেট করতো, সেই জন্য তারা একই গ্রুপের মধ্যে ছিল। কিন্তু এখন যখন ফিজিক্যাল প্রপার্টিজ বিবেচনা করব তার মধ্যে কেউ একটা এর মধ্যে থাকবে, আবার কেউ একটা এর ভেতর থেকে বের হয়ে অন্য গ্রুপের মধ্যে যেতে পারে। আবার এই ফাংশনালের মধ্যে যে ছিল সে আবার এখন দেখা গেল যে আমি যখন ফিজিক্যাল প্রপার্টিজ এর কথা বিবেচনা করব আগে সে ছিল ফাংশনালের মধ্যে, আর এখন দেখা গেল স্ট্রাকচারের মধ্যে আর ফাংশনালের মধ্যে মিলিয়ে আমি আবার যারা দেখতে দানাদার তাদেরকে এক গ্রুপে নিয়ে যাব, আবার যারা দেখতে ফাইব্রাস তাদেরকে আরেক গ্রুপে নিয়ে যাব। ঘুরে ফিরে কিন্তু প্রোটিন ওরাই থাকবে, কিন্তু বৈশিষ্ট্যটা কি তার উপর ভিত্তি করে উদাহরণগুলো কিন্তু বারবার এক জায়গা থেকে আরেক জায়গায় যাবে। এটাতে যেন তোমরা পাজলড না হও। আমার কথাটা বুঝতে পেরেছো কিনা? জি স্যার। পেরেছো আমার কথাটা কি বুঝতে পেরেছো না পারোনি? ঠিক আছে, কারণ এই আছে অনেকের যাদের বোঝার ক্ষমতা কম, তারা একই উদাহরণ যখন সেকেন্ড টাইম দেখবে বলবে স্যার এটা দেখি আপনি এর আগে একবার ব্যবহার করছিলেন। আরে বাবা, আগে তো ব্যবহার করছে অন্য বৈশিষ্ট্যের কারণে, করতেই পারে, তাতে সমস্যা কি? আচ্ছা, এবার আমরা দেখো তন্তুময় প্রোটিন লেখা হয়ে গেল। যারা আনমিউট আছো কাইন্ডলি মিউট করে নাও। এবার আমরা নাম্বার 2 লিখব, দানাদার প্রোটিন। ও আচ্ছা, এটা উদাহরণ তো সরি হ্যাঁ উদাহরণ দেই নাই, ওই তো উদাহরণ দিতে গেলেই তো এই কথাগুলো বলেছিলাম। এবার উদাহরণ দিতে ভুলে গেছি, এবার উদাহরণ দিচ্ছি। উদাহরণ লেখো, তন্তুময় প্রোটিনের উদাহরণ লেখো, কোলাজেন, কেরাটিন, কোলাজেন, কেরাটিন, ফাইব্রিন, তারপর লেখো অ্যাক্টিন, মায়োসিন ইত্যাদি। এরা সবাই হচ্ছে, এটা আবার নতুন অ্যাড হয়েছে, এটা আগে ছিল না। ফাইব্রিনটা সম্পর্কে আগে জানতাম না, এখন এটা নতুন অ্যাড হয়েছে। এরা সবাই হচ্ছে ফাইব্রাস প্রোটিন। কোলাজেন, কেরাটিন, ফাইব্রিন, অ্যাক্টিন, মায়োসিন ইত্যাদি। স্যার ওই সেকেন্ড আর থার্ড দুইটার মানে কোন জায়গায় আছে, কোথায় লাগে সেই তো, এটা তো শুধু নতুন অ্যাড হয়েছে ফাইব্রিন, আর বাকিগুলো তো সব আগেও ছিল। কোলাজেন দিয়ে টেন্ডন তৈরি হয়, লিগামেন্ট তৈরি হয়, কেরাটিন দিয়ে চামড়া তৈরি হয়, শিং তৈরি হয়, খুর তৈরি, এগুলো তো আগেও ছিল। অ্যাক্টিন আর মায়োসিন দিয়ে মাংসপেশি তৈরি হয়। ফাইব্রিনটা নতুন আসছে। এইটা কি কাজে লাগে এটা আমি বলতে পারি, এইগুলো তো আগেও ছিল। ফাইব্রিনটা হচ্ছে রক্ত জমাট বাঁধার কাজে লাগে। এটা আমাদের রক্তের মধ্যে আছে, আমাদের রক্ত রসের মধ্যে আছে। কথা বুঝতে পারছো? কিন্তু এগুলো মনোমার অণু হিসেবে এরকম ঘুরে বেড়াতে থাকে। আমাদের রক্ত রসের মধ্যে এগুলো সিঙ্গেল অণু হিসেবে ঘুরে বেড়াতে থাকে, মনোমার হিসেবে। কিন্তু আমাদের রক্তের যে অনুচক্রিকা থ্রম্বোসাইট, ওর ভেতর থেকে একটা রস বের হয়ে আসে, একটা এনজাইম বের হয়ে আসে যার নাম হচ্ছে প্রোথ্রম্বিন। সেইটা যখন বের হয়ে আসে তখন রক্তের মধ্যে আগে থেকে আরেকটা এনজাইম থাকে যাকে বলা হয় থ্রম্বিন, তাকে সক্রিয় করে। প্রোথ্রম্বিনটা এসে প্রোথ্রম্বিনটা কি হয়, থ্রম্বিনে পরিণত হয়। তখন এই প্রোথ্রম্বিনটা এই ফাইব্রিনোজেনটাকে তৈরি করে, ফাইব্রিনটাকে ফাইব্রিনোজেনে পরিণত করে, লম্বা লম্বা সুতার মতো তৈরি করে। তারপর ওর মধ্যে আড়াআড়ি এরকম সুতা তৈরি হয়, তারপরে রক্ত জমাট বেঁধে যায়। এই ফাইব্রিন যে প্রোটিনটা, এটা আমাদের রক্ত রসের ভেতরে থাকে, লম্বা লম্বা সুতার মতো, এবং অসংখ্য সুতা যখন পেঁচিয়ে যায় তখন তার মধ্যে অনুচক্রিকা ঢুকে রক্ত জমাট বেঁধে যায়। এগুলো আসবে আমাদের রক্ত চ্যাপ্টারের মধ্যে। তাহলে ফাইব্রিনটা সম্পর্কে নতুন জানলাম। ফাইব্রিনটা কি জীবদেহের কার্যক্রম বেদ, ওইটা কি কার্যকরী প্রোটিন? হ্যাঁ, ফাইব্রিনটাকে যদি তুমি আবার ইসের মধ্যে লেখো, ফাংশনালের মধ্যে লিখতে পারো। ফাইব্রিনটাকে যদি উদাহরণ হিসেবে আনো, ফাংশনাল বা কার্যকরী প্রোটিনের মধ্যে আনতে পারো। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, এবার লেখো দানাদার প্রোটিন। দানাদার প্রোটিন আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো। দানাদারের ইংরেজি হচ্ছে গ্লোবিউলার। গ্লোবিউলার প্রোটিন, গ্লোবিউলার মানে হচ্ছে দানাদার। আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো, এই প্রকার প্রোটিনের পলিপেপটাইড শৃঙ্খল, এই প্রকার প্রোটিনের পলিপেপটাইড শৃঙ্খল
এই প্রকার প্রোটিনের পলিপেপটাইড শৃঙ্খল অনিয়মিতভাবে মানে হচ্ছে নির্দিষ্ট কোনো নিয়ম ছাড়া আর কি, এই প্রকার প্রোটিনের পলিপেপটাইড শৃঙ্খল অনিয়মিতভাবে, হ্যাঁ এটা কি দানাদার প্রোটিন? দানাদার প্রোটিন, দানাদার গ্লোবিউলার বা দানাদার প্রোটিন। এই প্রকার প্রোটিনের পলিপেপটাইড শৃঙ্খল অনিয়মিতভাবে, এই প্রকার প্রোটিনের পলিপেপটাইড শৃঙ্খল, এই প্রকার প্রোটিনের পলিপেপটাইড শৃঙ্খল অনিয়মিতভাবে পরস্পরের সাথে পেঁচিয়ে, অনিয়মিতভাবে পরস্পরের সাথে পেঁচিয়ে এই প্রকার প্রোটিনের পলিপেপটাইড শৃঙ্খল অনিয়মিতভাবে পরস্পরের সাথে পেঁচিয়ে দানা আকৃতি গঠন করে, দানা বা গ্লোবিউল আকৃতি গঠন করে। এই প্রকার প্রোটিনের পলিপেপটাইড শৃঙ্খল অনিয়মিতভাবে পরস্পরের সাথে পেঁচিয়ে দানা আকৃতি গঠন করে। একটু আগে যে কথা বলেছিলা অফলাইনে পড়েছো, সে তো মনে হয় সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, ঠিক বলেছি কিনা? স্যার আপনি মেবি স্যার সেকেন্ড ইয়ারের ব্যাচে স্যার ফার্স্ট ইয়ারে লিখতেছেন স্যার। যাই হোক, আমি বলতে চাচ্ছি অফলাইনে যদি কেউ পড়ে থাকো, সে সেকেন্ড ইয়ার স্টুডেন্ট, ফার্স্ট ইয়ারের তো অফলাইনে আমি শুরুই করি নাই, তো দেখবা তার খাতায় যদি নোট থাকে, আমি জানি না তার খাতায় আছে কিনা, থাকলে দেখবা লাইন বাই লাইন মিলবে না, স্যার শব্দ বাই শব্দ মিলবে না, ভিন্ন স্যার। হ্যাঁ মেলে না স্যার, ভিন্ন স্যার, ভিন্ন অনেকটাই ডিফারেন্স স্যার, অনেকটাই ডিফারেন্ট, কিন্তু কথা কিন্তু একই। আমার কোনো পড়া এক ব্যাচের সাথে আরেক ব্যাচের একদম হুবহু লাইন বাই লাইন মিলবে না, কিন্তু সব লেখাই ঠিক আছে, কারণ আমি তো কোনো নির্দিষ্ট মুখস্থ করে পড়াই না, আমার কনসেপ্ট আছে ব্রেনের ভিতরে, সেই কনসেপ্ট অনুযায়ী আমি নোটটা দিই। সব ব্যাচের লেখাই দেখবা যে একটার সাথে আরেকটা মিলবে না, কিন্তু প্রত্যেকটাই কারেক্ট, বুঝতে পারছো? কিন্তু তুমি যদি জানার জায়গায় তোমার কম থাকে, বোঝার জায়গায় যদি গ্যাপ থাকে, তাহলে তোমার কাছে মনে হবে স্যার মনে হয় ভুল লেখাই দিছে, কিন্তু আসলে কোনোটাই ভুল না। আচ্ছা দাঁড়ি, এবার আবার বলছি, রিপিট করছি আবার, এই প্রকার প্রোটিনের পলিপেপটাইড শৃঙ্খল অনিয়মিতভাবে পরস্পরের সাথে পেঁচিয়ে দানা আকৃতি গঠন করে। এই প্রকার প্রোটিনের পলিপেপটাইড শৃঙ্খল অনিয়মিতভাবে পরস্পরের সাথে পেঁচিয়ে দানা আকৃতি গঠন করে। দাঁড়ি, এবার লেখো, উদাহরণ লেখো, ইনসুলিন, ইনসুলিন লিখতে পারবা নিশ্চয়ই। তারপর লেখো মায়োঅ্যালবুমিন, মায়োঅ্যালবুমিন। তারপরে লেখো হিমোগ্লোবিন, তারপর লেখো অভোঅ্যালবুমিন, সিরাম অ্যালবুমিন, ইত্যাদি দানাদার প্রোটিনের উদাহরণ। আবার লেখো ইনসুলিন, মায়োঅ্যালবুমিন, হিমোগ্লোবিন, অভোঅ্যালবুমিন, সিরাম অ্যালবুমিন ইত্যাদি দানাদার প্রোটিনের উদাহরণ। আরো আছে সিরাম গ্লোবিউলিন আর মায়োগ্লোবিউলিন হবে না? হবে, হ্যাঁ হবে 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 হবে। সিরাম অ্যালবুমিন আছে, সিরাম গ্লোবিউলিন আছে ইত্যাদি দানাদার প্রোটিন। ইনসুলিন, মায়োঅ্যালবুমিন, হিমোগ্লোবিন, অভোঅ্যালবুমিন, সিরাম অ্যালবুমিন ইত্যাদি দানাদার প্রোটিনের উদাহরণ। লিখছো সবাই? জি স্যার। জি স্যার। ঠিক আছে, জি স্যার। ঠিক আছে। এতক্ষণ আমরা তাহলে কি করলাম, আমরা ফিজিক্যাল প্রপার্টিজের উপর ভিত্তি করে, অর্থাৎ দেখতে কেমন তার উপর ভিত্তি করে প্রোটিনকে দুই ভাগ করে ফেললাম, ফাইব্রাস আর গ্লোবিউলার, দানাদার এবং তন্তুময়। এবার আমরা টেবিল অনুযায়ী গ আইটেমে চলে যাব। এবার আমরা এটা কি শক্ত? স্যার এটা কি শক্ত, মানে দানাদার বলতে শক্ত? দানাদার জিনিসটা তো শক্ত বটেই, দানাদার জিনিসটা তো শক্ত বটেই। আচ্ছা, এবার আমরা লিখব গ। গ মানে হচ্ছে সম্ভবত, দেখো টেবিলে কি আছে, গুণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে, তাই না?
টেবিলে দেখো লেখা আছে গুণগত বৈশিষ্ট্য ভেদে। জি স্যার। এটা আমরা এখন লিখব। লেখো গুণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রোটিন দুই প্রকার, যথা গুণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রোটিন দুই প্রকার, যথা রোমান 1 প্রথম শ্রেণীর প্রোটিন। গুণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রোটিন দুই প্রকার, যথা রোমান 1 প্রথম শ্রেণীর প্রোটিন। গুণগত বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে প্রোটিন দুই প্রকার, যথা রোমান 1 প্রথম শ্রেণীর প্রোটিন। এখন তোমরা নিশ্চয়ই জানো যে আমাদের কিন্তু মানব দেহে সুস্থভাবে বেঁচে থাকার জন্য 20টা অ্যামাইনো অ্যাসিড লাগে, সত্যি কিনা বলো? জি স্যার। জি স্যার। এর মধ্যে 12টা অ্যামাইনো অ্যাসিড আমাদের দেহের মধ্যে তৈরি হতে পারে, আর 8টা অ্যামাইনো অ্যাসিড আমরা তৈরি করতে পারি না, বাইরে থেকে খাবারের সাথে নিতে হয়। সেই 8টা অ্যামাইনো অ্যাসিডকে কি অ্যামাইনো অ্যাসিড বলে? হ্যাঁ, এসেনশিয়াল বা অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড। এদের নাম একটু মুখস্থ করার চেষ্টা করবো, আমি নাম লিখে দিয়েছি। এখন যে খাবারের মধ্যে এই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বেশি বেশি পরিমাণে পাওয়া যায় তারা হচ্ছে প্রথম শ্রেণীর প্রোটিন। যে প্রোটিন জাতীয় খাদ্যের মধ্যে আমরা এই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলো বেশি বেশি পাবো তারা হচ্ছে প্রথম শ্রেণীর প্রোটিন। আর যে খাবারের মধ্যে এই এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড গুলো কম থাকে সেগুলো হচ্ছে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। মূল কনসেপ্ট হচ্ছে এটা, সেটা এবার আমরা এখন লিখবো। এবার লেখো প্রথম শ্রেণীর প্রোটিন, হাইফেন দিয়ে লেখো যেই প্রকার প্রোটিন জাতীয় খাদ্যে মানবদেহের জন্য অত্যাবশ্যকীয় অ্যামাইনো অ্যাসিড বা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড, যেই প্রকার প্রোটিন জাতীয় খাদ্যে মানবদেহের জন্য এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড অধিক পরিমাণে থাকে, যেই প্রকার প্রোটিন জাতীয় খাদ্যে মানবদেহের জন্য এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড অধিক পরিমাণে থাকে, যেই প্রকার প্রোটিন জাতীয় খাদ্যে মানবদেহের জন্য এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড অধিক পরিমাণে থাকে তাকে প্রথম শ্রেণীর প্রোটিন বলে। যেই প্রকার প্রোটিন জাতীয় খাদ্যে মানবদেহের জন্য এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড অধিক পরিমাণে থাকে তাকে প্রথম শ্রেণীর প্রোটিন বলে। দাঁড়ি যেমন মাছ, মাংস, দুধ, ডিম, মাছ, মাংস, দুধ, ডিম, সয়াবিন, বাদাম, শিম বীজ, ডাল ইত্যাদি। মাছ, মাংস, দুধ, ডিম, সয়াবিন, বাদাম, শিম বীজ, ডাল ইত্যাদি এরা হচ্ছে সব প্রথম শ্রেণীর প্রোটিন, কারণ এগুলোর ভেতরে বেশি বেশি পরিমাণে তোমার এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকে। যে প্রকার প্রোটিন জাতীয় খাদ্যে মানবদেহের জন্য এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড বেশি পরিমাণে থাকে তাদেরকে বলা হয় প্রথম শ্রেণীর প্রোটিন। এবার লেখো নাম্বার 2 দ্বিতীয় শ্রেণীর প্রোটিন। এটা সংজ্ঞা আর কি হবে বলার অপেক্ষা রাখে না, নিজেরাই বুঝতে পারছো। দ্বিতীয় শ্রেণীর প্রোটিন কথাটা লিখে আন্ডারলাইন করে হাইফেন দাও। সেকেন্ড ক্লাস প্রোটিন। এবার লেখো যেই প্রকার প্রোটিন জাতীয় খাদ্যে মানবদেহের জন্য এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড খুব কম পরিমাণে থাকে, যেই প্রকার প্রোটিন জাতীয় খাদ্যে মানবদেহের জন্য এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড অধিক পরিমাণে মানে খুব কম পরিমাণে থাকে, যেই প্রকার প্রোটিন জাতীয় খাদ্যে মানবদেহের জন্য এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড খুব কম পরিমাণে থাকে তাকে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বলে। আচ্ছা তোমরা জানো কিনা তোমার এই চালের মধ্যেও কিন্তু একটা প্রোটিন আছে, নাম শুনেছো কখনো? চালের মধ্যে একটা প্রোটিন আছে, সেই প্রোটিনের নাম হচ্ছে অরাইজেনিন। লেখো না, একটু পরে লিখবা। এই অরাইজেনিনটা চালের মধ্যে পাওয়া যায়। তারপর তোমরা জানো কিনা জানি না, আলুর মধ্যেও কিন্তু একটা প্রোটিন আছে, সেই প্রোটিনের নাম টিউবেরিন। আবার তোমরা জানো কিনা জানি না, তোমার গমের মধ্যেও কিন্তু একটা প্রোটিন আছে,
নাম হচ্ছে গ্লিয়াডিন। কিন্তু হলে কি হবে, এই প্রোটিনগুলো অত বেশি একটা কোয়ালিটি প্রোটিন না, এগুলোর মধ্যে মানবদেহের জন্য এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড খুব কম পরিমাণে আছে। তাহলে এই কথাটা আমি একবার লিখবো, যেই প্রকার প্রোটিন জাতীয় খাদ্যে মানবদেহের জন্য প্রয়োজনীয় মানবদেহের জন্য এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড খুব কম পরিমাণে থাকে, তাকে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বলে। যেমন চালের অরাইজেনিন, আলুর টিউবেরিন, গমের গ্লিয়াডিন ইত্যাদি ইত্যাদি। লেখো, যেই প্রকার প্রোটিন জাতীয় খাদ্যে মানবদেহের জন্য এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড খুব কম পরিমাণে থাকে, তাকে দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বলে। যেমন চালের অরাইজেনিন, আলুর টিউবেরিন, গমের গ্লিয়াডিন ইত্যাদি। স্যার, হ্যাঁ, অনেকে দেখা যায় জুমে ক্লাস করতে ঢোকার সময় যে নাম নিয়ে ঢোকে, মাঝখানে নাম চেঞ্জ করে। তো এরপর যদি অন্য কারো নাম নিয়ে, আমি যদি অন্য কারো নাম নিয়ে কাউকে মেসেজ দেই, তাহলে তো যার নামে আমি মেসেজ করছি সে তো, সেটা তো আমার জন্য বিভ্রান্তিকর। আমি নিজেও তো এই ঝামেলা আছি। তোমরা যার নাম যেটা সঠিক সেই অনুযায়ী তুমি গ্রুপে করবা, ক্লাস করবা। তা না হলে তো আমি নিজেও বিভ্রান্তির মধ্যে পড়ি। স্ক্রিনশট দেওয়ার পরে দেখা যায় যে অন্য মনে হয় সে বোধহয় গেস্ট। সেটা কেন করবা? তোমরা ক্লাস করার সময় যার যেটা সঠিক নাম সেটা দিয়ে গ্রুপে ঢুকবা। তা না হলে তো তোমাকে আমি আউটসাইডার বলে ভাববো। অবশ্যই এটা করবা না প্লিজ। নিজের নামটা দিয়েই করবা। যদি কেউ গার্ডিয়ানের বা রিলেটিভের কারো আইডি দিয়েও ক্লাস করো, ঢোকার সময় তুমি তোমার নিজের আইডিটা দিয়ে ঢুকবা। এটা তো জানো যে আইডি। হ্যাঁ বলো। আসলে ধরেন আমার নাম সাজিদ, তো আমি ক্লাস করতে ঢুকলাম সাজিদ নামে, তো এখন ক্লাসের পরে যে আমি আমার নাম বদলে যদি রাখি তাওহিদ, তো তখন আমাকে সাজিদই শো করবে। কিন্তু মনে করেন তখন মানুষকে মেসেজ দিলে ওরা মনে করবে যে তাওহিদ নামের কেউ মেসেজ দিতেছে, তো এরকম করে তো তাওহিদের সাথে ওদের ভুল সম্পর্ক হবে। তো এইটা কি আপনার পক্ষ থেকে বন্ধ করা যায়, হোস্টের পক্ষ থেকে? না, এটা তো হোস্টের পক্ষ থেকে বন্ধ করা যায় না মনে হয়। কেন এরকম করবে? কেন যায় স্যার, ওই রিনেমিং অফ করা যায়, রিনেম করাটা অপশন অফ করে দিলে। ও আচ্ছা, তাহলে আমি এটা দেখবো। তাহলে এই জুমের মধ্যে এই অপশনটা আছে? জি স্যার, পুরো চ্যাটটাই অফ করে দেন, তাহলে আর হবে না। যদি কারো মেসেজ দিতে হয় তাহলে শুধুমাত্র পার্সোনালি। স্যার তো এই চ্যাট অফ করে দিয়েছে স্যার। তোমাদের কেন এটা করতে হবে আমি তো সেটা বুঝি না। এরকম করার টেন্ডেন্সি থাকবে কেন? ইনভিজিবল করা যায় তো পুরা। আচ্ছা, এখন মনে হয় ক্লোজ হয়েছে। আমি চ্যাট বোধহয় ক্লোজ করতে পেরেছি নাকি জানি না। দেখো, আর কথা হচ্ছে এরকমটা তোমরা করবা কেন? আচ্ছা যাই হোক, এখন ওইগুলো নিয়ে যদি ভাবতে থাকি তাহলে তো পড়ার দিকে মনোযোগ দিতে পারি না। আমি ওটা নিয়ে আরো পরে, যেহেতু তোমরা আজকে বললা, আমি এটা আরো জানি, একটু ঘাটাঘাটি করি, তারপরে দেখা যাক। আর এরকম ইল টেন্ডেন্সি কেন থাকবে? তোমরা সবাই স্টুডেন্ট, তোমাদের সমস্ত চিন্তা চেতনা পবিত্র থাকবে, পুত পবিত্র। তা নাহলে তো জীবনে সাফার করবা। কোনো কিছুতে ইল মোটিভ, ইল চিন্তা ভাবনা যেন তোমাদের মনের মধ্যে না থাকে প্লিজ। স্টুডেন্ট ভালো হও খারাপ হও ওটা ম্যাটার না, কিন্তু মানুষ হিসেবে যেন ভালো হতে পারো, সবসময় এইটা সবসময় মেনটেন করবা প্লিজ। আচ্ছা ঠিক আছে, এরপরে আসি আমরা। নিচে একটা স্টার চিহ্ন দাও। নিচে একটা স্টার চিহ্ন দিয়ে লেখো, সকল প্রোটিন জাতীয় খাদ্যের মধ্যে ডিম ও দুধকে আদর্শ প্রোটিন বলে বিবেচনা করা হয়। স্যার ওই তিনটে একটু বলেন স্যার, চালের অরাইজেনিন ওই তিনটে একটু বলেন। ও আচ্ছা, এটা শেষ করে নি না? আচ্ছা, যেই সকল প্রোটিন জাতীয় খাদ্যে মানুষের জন্য এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিডের পরিমাণ কম থাকে তাদের দ্বিতীয় শ্রেণীর প্রোটিন বলে। যেমন চালের অরাইজেনিন, আলুর টিউবেরিন, গমের গ্লিয়াডিন ইত্যাদি। লেখাটা এখানেই আছে, দেখো, এখান থেকে দেখে লেখো। চালের অরাইজেনিন, আলুর টিউবেরিন, গমের গ্লিয়াডিন ইত্যাদি। জি স্যার, ওকে, ঠিক আছে। এবার নিচে একটা স্টার চিহ্ন দিয়ে লেখো, সকল প্রোটিন জাতীয় খাদ্যের মধ্যে ডিম ও দুধকে আদর্শ প্রোটিন জাতীয় খাদ্য বলে বিবেচনা করা হয়। সকল প্রোটিন জাতীয় খাদ্যের মধ্যে ডিম ও দুধকে আদর্শ প্রোটিন জাতীয় খাদ্য বলে বিবেচনা করা হয়। মাছ মাংস কিন্তু আদর্শ প্রোটিন না, ওগুলো বেশি বেশি খাইলে ক্ষতি হতে পারে। তবে ডিমের মধ্যেও আবার একটা ব্যাপার আছে, ডিমের আবার কুসুমটা আবার খারাপ, কারণ ওটার মধ্যে প্রোটিন ভালো আছে কিন্তু আবার কোলেস্টেরল থাকে, এটা আবার আরেক সমস্যা। সকল প্রোটিন জাতীয় খাদ্যের মধ্যে ডিম ও দুধকে আদর্শ প্রোটিন বলে বিবেচনা করা হয়। সকল প্রোটিন জাতীয় খাদ্যের মধ্যে ডিম ও দুধকে আদর্শ প্রোটিন জাতীয় খাদ্য বলে বিবেচনা করা হয়। এবার আমরা আসবো ঘ। এটাই হচ্ছে আসলটা। এটা হচ্ছে কি কি বৈশিষ্ট্য? এক হচ্ছে দ্রবণীয়তা,
আর হচ্ছে তার আণবিক গঠন, দ্রবণীয়তা ও আণবিক গঠন ভেদে। ভৌত গঠন না, ভৌত গঠনটা হচ্ছে ফিজিক্যাল প্রপার্টিস, এটা হচ্ছে তার অ্যাটমিক স্ট্রাকচারটা অনেক সময় আসবে, সেই জন্য দ্রবণীয়তা ও আণবিক গঠন ভেদে। আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো, দ্রবণীয়তা ও আণবিক গঠনের উপর ভিত্তি করে প্রোটিন কয় প্রকার? 3 প্রকার। 3 প্রকার স্যার। হ্যাঁ হ্যাঁ, কিভাবে বললা? দ্রবণীয়তা ও আণবিক গঠনের উপর ভিত্তি করে প্রোটিন প্রধানত 3 প্রকার। হ্যাঁ, কি কি? সরল যৌগিক লিপিড, সরল যৌগিক আর যৌগিক উদ্ভূত। আর উদ্ভূত। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, সরল যৌগিক আর উদ্ভূত। তাহলে আমরা এখন লিখবো, এটা লেখো, প্রয়োজন বোধে একবার লেখো, সরল যৌগিক ও উদ্ভূত। দ্রবণীয়তা ও আণবিক গঠনের উপর ভিত্তি করে প্রোটিন প্রধানত 3 প্রকার, যথা সরল, যৌগিক ও উদ্ভূত। এইভাবে লিখো দরকার বোধে। আচ্ছা, এবার আমরা আসবো নাম্বার 1, সরল প্রোটিন। দ্রবণীয়তা ও আণবিক গঠনের উপর ভিত্তি করে প্রোটিন প্রধানত 3 প্রকার, যথা সরল, যৌগিক ও উদ্ভূত। এবার আসো নাম্বার 1, সরল প্রোটিন। আন্ডারলাইন করে হাইফেন দিয়ে লেখো, যেই প্রকার প্রোটিন শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। সরল লিপিড যেমন বলেছিলাম যে শুধুমাত্র অ্যালকোহল আর ফ্যাটি অ্যাসিড, কোনো ভেজাল মেশানো থাকতে পারবে না, আর এখানে শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড থাকবে, অন্য কোনো ভেজাল থাকতে পারবে না। যেই প্রকার প্রোটিন শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি তাকে সরল বা বিশুদ্ধ প্রোটিন বলে। যেই প্রকার প্রোটিন শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি তাকে সরল বা বিশুদ্ধ প্রোটিন বলে। যেই প্রকার প্রোটিন শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি তাকে সরল বা বিশুদ্ধ প্রোটিন বলে। লিখছ? যেই প্রকার প্রোটিন শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি। হ্যাঁ বলো স্যার, লেখা হইছে। হ্যাঁ ঠিক আছে, যেই প্রকার প্রোটিন শুধুমাত্র অ্যামাইনো অ্যাসিড দিয়ে তৈরি তাকে সরল বা বিশুদ্ধ প্রোটিন বলে। এখন দাঁড়ির সাথেই লেখো, সরল প্রোটিন প্রধানত 7 প্রকার। সরল প্রোটিন প্রধানত 7 প্রকার। কি কি? এবার নাম্বার 1, নাম্বার 1 কিভাবে লিখছো? এই এখানে কি 1 2 ইউজ করছো নাকি? জি স্যার, 1 2 স্যার। এখানে 1 2, ঠিক আছে। তাহলে এইখানে নাম্বার 1 রোমান 1। সরল যদি হয় 1, তাহলে এখানে দিবা রোমান 1। এবার লেখো প্রোটামিন। এই হচ্ছে প্রোটামিন। প্রোটামিন মনে আছে? মুখস্থ করতে বলছিলাম যে, মুখস্থ করছো? প্রো, তারপরে কি? প্রোটামিন, প্রোলামিন, অ্যালবুমিন, গ্লোবিউলিন, গ্লুটেলিন, হিস্টোন, স্ক্লেরোপ্রোটিন। এটা মুখস্থ রাখবা, পরীক্ষায় এটা আসবে কিন্তু। প্রোটামিন লিখে হাইফেন দিয়ে লেখো, এই প্রকার প্রোটিন সবচেয়ে ক্ষুদ্র এবং সরলতম প্রোটিন। এই প্রকার প্রোটিন সবচেয়ে ক্ষুদ্র এবং সরলতম প্রোটিন। এই প্রকার প্রোটিন সবচেয়ে ক্ষুদ্র এবং সরলতম প্রোটিন। এটা কিন্তু অনেক সময় এমসিকিউতে আসে, সবচেয়ে ক্ষুদ্র এবং সরলতম। এই প্রকার প্রোটিন সবচেয়ে ক্ষুদ্র এবং সরলতম প্রোটিন। দাঁড়ি স্যার, এটা কি ওই বৈশিষ্ট্য বলছিলেন যে মানবদেহের সবচেয়ে ক্ষুদ্রতম প্রোটিনের নাম 51টি অ্যামিনো অ্যাসিড থাকে? সেটা না, না, ওটা তো মানবদেহের সাপেক্ষে বলছি। আর এটা হচ্ছে প্রকৃতির মধ্যে যত রকমের প্রোটিন আছে তার মধ্যে ছোট। প্রোটামিনটা মানুষের মধ্যে পাওয়া যায় না, এটা অন্য কোথাও পাওয়া যায়। বলছি সেটা কোথায় পাওয়া যায় এক্ষুনি বলবো। স্যার, ওই নামটা স্কিপ হয়েছে, একটু বললে ভালো হতো। স্যার, 51টা অ্যামিনো অ্যাসিড দিয়ে যে গঠিত প্রোটিনটা, স্যার ওইটা একটু বললে ভালো হতো স্যার, ওইটা স্কিপ হয়ে গেছে স্যার। 51টা অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি হচ্ছে ইনসুলিন। হ্যাঁ, ইনসুলিন 51টা অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি। সেটা হচ্ছে মানবদেহের মধ্যে ক্ষুদ্রতম, কিন্তু প্রোটামিনটা তো মানবদেহের মধ্যে বলছি না, এটা সমস্ত জীব জগতের মধ্যে ক্ষুদ্রতম। স্যার আরেকটা বলো। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। স্যার, এই যে আলিমের বইতে লেখা যে মানবদেহের জন্য অতি যে প্রয়োজনীয় স্যার প্রোটিন, সেক্ষেত্রে লেখা যে হিস্টিডিন নামে আরো একটা প্রোটিনের কথা বলা আছে স্যার, তাহলে সেক্ষেত্রে কি অ্যামাইনো অ্যাসিড? জি স্যার, এইটা অ্যামাইনো অ্যাসিড, তাহলে সেটা কি কাউন্ট করব? মানে আপনি তো বলছেন হিস্টিডিন আমরা লিখছি না, হিস্টিডিন আমরা লিখছি তো। জি স্যার, হিস্টিডিন আমাদের লিস্টের মধ্যে আসছে না, ওই 20টার মধ্যে? জি স্যার, আসছে তো। এটার মধ্যে আসছে। হ্যাঁ, তাহলে অসুবিধা কি? সেটা কোনটার মধ্যে লিখবো? হিস্টিডিন তো আছে, এখন ওখানে অত্যাবশ্যকের মধ্যে লিখবো কিনা? তাহলে আমরা যে লিখছি 20টা, তার মধ্যে হিস্টিডিন কি অত্যাবশ্যকের মধ্যে দাগ দিছি না নাকি?
ও না স্যার অত্যাবশ্যকের দেন মধ্যে নাই। হিস্টিডিন ওটা দেখানো হয় নাই হিস্টিডিন স্যার। অত্যাবশ্যকের মধ্যে দাগ দেই নাই, কিন্তু ওটা হিস্টিডিন তো অত্যাবশ্যকীয় তো, এজেন্সিয়ালি তো না। এখন এমন হতে পারে যে আমি দাগ দেওয়ার ক্ষেত্রে ভুল করছি, হিস্টিডিন তো অত্যাবশ্যকীয়ই হবে। আমি দাগ দেওয়ার ক্ষেত্রে ভুল করছি কিনা আমি দেখতেছি, আমি দেখে তারপর বলছি। আমি বুঝতে পারছি তুমি বলছো যে হিস্টিডিনে আমি দাগ দেই নাই, হিস্টিডিনে যদি দাগ দিতে যাই তাহলে 9টা হয়ে যায়, কিন্তু 9টা তো হবে না, 8টাই হবে। আমি তাহলে ওখানে দাগ দেওয়ার ক্ষেত্রে কোথাও ভুল চুক করতে পারি, সেটা আমি দেখে তারপরে বলছি, গ্রুপে আমি দিয়ে দিব না। আমি যে 20টা অ্যামাইনো অ্যাসিডের নাম দিছি তার দাগ কোথায় কোথায় দিছি সেখানে এখন যাইতে হবে। এখন সেখানে গেলে আবার এদিকের কন্টিনিউশনের গ্যাপ হবে, ওইটা আমি দেখে কনফার্ম করে তারপর তোমাকে আমি দিয়ে দিব। আচ্ছা স্যার, ঠিক আছে? জি স্যার, বুঝতে পারছি। দাগ দিতে আমি ভুল করতে পারি, আমি কোথায় দাগ দিছি এখন সেই আগের খাতা বের করে আমি কনফার্ম হয়ে তারপর তোমাকে আমি ইয়ে করতেছি। আচ্ছা এবার আসো, হিস্টিডিন লিস্টে আছে আমাদের, কিন্তু এজেন্সিয়াল হিসেবে দাগ পড়ে নাই, এরকম হতে পারে। আচ্ছা ঠিক আছে, এবার প্রোটামিনের বৈশিষ্ট্যের কাছে আরেকবার একটু নিয়ে যাই। এই প্রকার প্রোটিন কি লিখেছি? সবচেয়ে ক্ষুদ্রতম এবং সরলতম প্রোটিন। লিখছো এই কথাটা? জি স্যার। দাঁড়ি সাথেই লেখো প্রোটামিন পানিতে দ্রবণীয় এবং তাপে জমাট বাঁধে না। প্রোটামিন পানিতে দ্রবণীয়, এটাই ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য। পানিতে দ্রবণীয়, ওই যে কোনটা কার ভিতরে দ্রবীভূত হবে সেই বৈশিষ্ট্যগুলো এখন আসবে। প্রোটামিন পানিতে দ্রবণীয় এবং তাপে জমাট বাঁধে না। প্রোটামিন পানিতে দ্রবণীয় এবং তাপে জমাট বাঁধে না। প্রোটামিন কিন্তু হচ্ছে নির্দিষ্ট কোনো প্রোটিনের নাম না, এটা হচ্ছে একটা জাত, প্রোটিনের একটা গ্রুপ। কি বুঝতে পেরেছো কিনা? সরল প্রোটিনের মধ্যে একটা গ্রুপের নাম হচ্ছে প্রোটামিন। প্রোটামিন কিন্তু কোনো নির্দিষ্ট একটা প্রোটিনের নাম না, প্রোটামিন হচ্ছে একটা প্রোটিনের ধরন বা জাত। এবং এই প্রোটামিনের ভেতরে যারাই উদাহরণ হিসেবে আসবে তাদের সবার জন্যই এই ক্যারেক্টারগুলো অ্যাপ্লিকেবল হবে, যে তারা পানিতে দ্রবণীয় হবে, তারা তাপে জমাট বাঁধবে না, এবং তারা সাধারণত ছোট আকৃতির সরলতম প্রোটিন। তৈরি হয় স্যার? এটা তো প্রোটামিনের আবার উদাহরণ আছে অনেকগুলো, এক একটার ক্ষেত্রে এক এক রকমের, নির্দিষ্ট অ্যামাইনো অ্যাসিড নাই। বুঝতে পেরেছো? নির্দিষ্ট কোনো অ্যামাইনো অ্যাসিড মেনশন করা নাই, কিন্তু এরা অন্যান্য প্রোটিনগুলোর চেয়ে খুব ছোট আকৃতির হয়। নরমালি তো 100 থেকে 400টা অ্যামাইনো অ্যাসিড থাকে, কিন্তু প্রোটামিনের মধ্যে অ্যামাইনো অ্যাসিডের সংখ্যা 100-র চেয়ে সবসময় কম থাকে। হ্যাঁ স্যার, বুঝছি স্যার। বুঝছো বিষয়টা? অর্থাৎ এভারেজ যে প্রোটিনগুলো তার চেয়ে হ্যাঁ 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 ইনসুলিন কি প্রোটামিনের ভিতরে পড়ছে? হ্যাঁ, ইনসুলিন আবার প্রোটামিনের ভিতরে পড়ে নাই, সেটার পিছনে আবার অন্য কারণ আছে। এখানে প্রোটামিনের ভেতরে পড়তে হলে তাকে কিন্তু পানিতে জমাট দ্রবণীয় হতে হবে, তাপে জমাট বাঁধতে পারবে না, সেই জন্য ইনসুলিন আবার এটার মধ্যে পড়ে নাই। ইনসুলিন সাইজে ছোট, কিন্তু অন্য ক্যারেক্টার আবার প্রোটামিনকে সাপোর্ট করে না। হ্যাঁ স্যার, বুঝছি স্যার। বুঝতে পারছো বিষয়টা? ইনসুলিন হচ্ছে যৌগিক প্রোটিনের মধ্যে পড়বে, ইনসুলিন পড়বে যৌগিক প্রোটিনের মধ্যে। এখানে তো ক্যারেক্টার কি, প্রথম কথা হচ্ছে শুধু অ্যামাইনো অ্যাসিড, আর কেউ থাকতে পারবে না। তারপরে ক্যারেক্টার কি, তোমার তাপে জমাট বাঁধতে পারবে না, আর হচ্ছে কি পানিতে দ্রবণীয় হতে হবে। এই সমস্ত ক্যারেক্টার মিলতে হবে, ইনসুলিনের ক্ষেত্রে তো সেটা সব মিলবে না। আচ্ছা যাই হোক, এবার আসো, এই প্রকার প্রোটিন সবচেয়ে ক্ষুদ্রতম এবং সরলতম, এরা পানিতে দ্রবণীয় এবং তাপে জমাট বাঁধে না। তারপরে লেখো। স্যার। হ্যাঁ বলো। স্যার ক্লাস আছে স্যার, 8টা বাজে স্যার। হ্যাঁ যাও, যার ক্লাস আছে সে যাও, আমিও তো ছাড়বো, এখনই ছাড়বো, এটা শেষ করেই ছেড়ে দিচ্ছি, এখনই ছাড়বো 1-2 মিনিটের মধ্যে। এই প্রোটিনে এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য, দেখো আমি এখন যেটা দিচ্ছি। এই প্রোটিনে টাইরোসিন, ট্রিপ্টোফ্যান, এই প্রোটিনে টাইরোসিন, ট্রিপ্টোফ্যান, সিস্টিন, এগুলো সব অ্যামাইনো অ্যাসিডের নাম, এবং মিথিওনাইন নামক অ্যামাইনো অ্যাসিড থাকে না। এটা খুব গুরুত্বপূর্ণ তথ্য, এটা এমসিকিউতে দিতে পারে। তোমরা যে 20টা অ্যামাইনো অ্যাসিড লিখছো তার মধ্যে এদের নাম আছে দেখবা, কিন্তু প্রোটামিনের মধ্যে এগুলো থাকে না কখনোই। এই 4টা অ্যামাইনো অ্যাসিড থাকবে না, আদার্স অ্যামাইনো অ্যাসিড থাকতে পারবে, বাট এই 4টা থাকে না। তাহলে কি লিখেছি লাইনটা? এই প্রোটিনে
টাইরোসিন, ট্রিপ্টোফেন, সিস্টিন এবং মিথিওনাইন অ্যামাইনো অ্যাসিড থাকে না। লিখছ? জি স্যার। এইটা কিন্তু অ্যাডমিশন টেস্টে দেওয়ার খুব চান্স আছে, এটা অ্যাডমিশন টেস্টে দিতে পারে। এই প্রোটিনে মানে প্রোটামিন জাতীয় প্রোটিনে টাইরোসিন, ট্রিপ্টোফ্যান, সিস্টিন এবং মিথিওনাইন নামক অ্যামাইনো অ্যাসিড থাকে না। দাঁড়ি সাথী লেখো, স্যামন মাছের শুক্রাণুতে বিদ্যমান, স্যামন মাছ অনেকটা রুই মাছের মতো দেখতে, মাংসটা লাল টাইপের হয়, কমলা কালারের, খুব দামি এবং স্বাদের মাছ। স্যামন মাছের শুক্রাণুতে বিদ্যমান স্যামেইন এক প্রকার প্রোটামিন জাতীয় প্রোটিন। স্যামন মাছের শুক্রাণুতে বিদ্যমান স্যামেইন এক প্রকার প্রোটামিন জাতীয় প্রোটিন। স্যামেইন হচ্ছে একটা প্রোটিনের নিজস্ব নাম, আর তার জাত কি? জাত হচ্ছে প্রোটামিন। প্রোটামিন হচ্ছে কিন্তু একটা জাতের নাম, আর স্যামেইন হচ্ছে ওই জাতের একটা প্রোটিনের উদাহরণ। স্যামন মাছের শুক্রাণুতে প্রাপ্ত বা বিদ্যমান স্যামেইন এক প্রকার প্রোটামিন জাতীয় প্রোটিন। লিখতে পারছো? স্যামন মাছের শুক্রাণুতে বিদ্যমান স্যামেইন এক প্রকার প্রোটামিন জাতীয় প্রোটিন। লিখতে পারছো কিনা?